সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি এই সংকট মুহূর্তে সবাই সুস্থ ভালো আছো। আমি সত্যপ্রিয় রায়, সহকারী শিক্ষক, ভোলানাথ সুকতা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা কিছুটা শিখতে জানতে পারবে। আমরা একটু চিন্তা করি, আমরা যখন ভূমি থেকে লাফিয়ে উঠি তখন কি করি? আবার ভূমিতে পতিত হই। একটা গাছ থেকে যখন ফল পড়ে, ফলটা মাটিতে পড়ে। আমরা কখনো কি চিন্তা করেছি যে কেন লাফিয়ে অনেক দূরে যেতে পারি না? কেন আবার পৃথিবীতে এসে পড়ি? কেন গাছ থেকে ফলটা উপরের দিকে যায় না? কেন ভূমিতে পতিত হয়? তাহলে আমরা চিন্তা করলেই আমরা বুঝতে পারবো পৃথিবী প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। ঠিক আছে, এই যে আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল, অর্থাৎ মহাবিশ্বে প্রতি বস্তুকণা এক অপরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণকেই বলে মহাকর্ষ। এই মহাকর্ষ বল সর্বপ্রথম ব্যাখ্যা করেছিলেন, অর্থাৎ সূত্র প্রদান করেছিলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তিনি একদিন আপেল বাগানে বসেছিলেন। হঠাৎ দেখলেন যে তার পাশে একটি আপেল পড়েছে। তিনি তখনই চিন্তা করলেন, আপেলটা কেন উপরের দিকে গেল না? কেন আপেলটা শূন্যে ভেসে থাকলো না? কেন ভূমিতে পতিত হলো? তখনই তিনি আবিষ্কার করলেন যে মহাকর্ষ বলের সূত্র, অর্থাৎ মহাকর্ষ বল। ঠিক আছে, তিনি দেখালেন যে বস্তু, পৃথিবীর যে সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বস্তুর ভর যদি বেশি হয় আকর্ষণ বলটা বেশি হয়, বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বেশি হয় আকর্ষণ বলটা কম হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমরা মহাকর্ষ বল কাকে বলে। আমরা একটু লিখি। মহাবিশ্বের প্রতি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। ঠিক আছে, তাহলে মহাবিশ্বের প্রতি বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এইবার আমরা একটু পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করি। এই যে দুটো বস্তু কণার ভিতরে একটা বস্তু যদি পৃথিবী হয়, তাহলে তখন যে আকর্ষণ বলটাকে আমরা বলছি অভিকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের দুটো বস্তু কণা একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মধ্যে একটা
একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে আমরা আকাশ অভিকর্ষ বল বলবো। তাহলে অভিকর্ষ বলও কিন্তু একটি মহাকর্ষ বল, অর্থাৎ মহাকর্ষ বলের একটি অংশ হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের ক্ষেত্রে যেমন মহাকর্ষ বলের ক্ষেত্রে সীমা কিন্তু নির্দিষ্ট নয়, মহাবিশ্বের প্রতি বস্তু কোনো একে অপরকে আকর্ষণ করে, কিন্তু অভিকর্ষ বলের সাথে একটা সীমা উল্লেখ আছে, অর্থাৎ পৃথিবী ও পৃথিবী সংলগ্ন বস্তুর মধ্যে আকর্ষণ বল হতে হবে। হ্যাঁ, পৃথিবীর বাইরে যদি পৃথিবীর বাইরের কোনো বস্তুর সাথে সংস্পর্শ হয়, অর্থাৎ আমি যদি মনে করি পৃথিবী এবং বুধ এর মধ্যে কোন বল ক্রিয়া করে, তখন কিন্তু অভিকর্ষ হয়, মহাকর্ষ বল। যদি বলি পৃথিবী আর চাঁদ, এটা কিন্তু অভিকর্ষ, অর্থাৎ অভিকর্ষ বলের সীমা আছে, মহাকর্ষ বলের কিন্তু সীমা নেই। তাহলে আমরা অভিকর্ষ বলটা লিখি। অভিকর্ষ বল পৃথিবী ও পৃথিবী সংলগ্ন বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বল বল। ঠিক আছে, তাহলে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ বল অবশ্যই ক্লিয়ার হলাম। আমরা উদাহরণটা লিখি, তোমাকে খেয়াল করো, পৃথিবী ও চাঁদ এর মধ্যে আকর্ষণ বল, একটা লিখলাম পৃথিবী ও মঙ্গল গ্রহ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো পৃথিবী ও চাঁদ এই আকর্ষণ বলটা অভিকর্ষ বল, পৃথিবী ও মঙ্গল গ্রহ এই আকর্ষণ বলটা কিন্তু মহাকর্ষ বল। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যে একটা পৃথিবী হলেই যে অভিকর্ষ বল সেটা কিন্তু নয়। হ্যাঁ, অভিকর্ষ বল হতে গেলে কি হতে হবে? পৃথিবী সংলগ্ন বস্তু হতে হবে। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর মধ্যাকর্ষণের বাইরে গেলে তখন পৃথিবীর সাথে যে কোনো আকর্ষণ বলই কিন্তু মহাকর্ষ বল। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা অভিকর্ষ ও মহাকর্ষ সম্বন্ধে তোমরা কিছু জানতে পেরেছ। এখন আমি নিউটনের যে মহাকর্ষ বল সূত্র সেটা আলোচনা করব। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান
বস্তু কোণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। মনে করি এখানে m1 ও m2 দুটি ভর এবং মধ্যবর্তী দূরত্ব d। মনে করি m1 ও m2 ভর বিশিষ্ট দুটি বস্তু কণা এবং এদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে সূত্রানুসারে কি পাই? বল এর সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব দিয়ে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে মহাকর্ষ বল ভর দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। অতএব আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেব। একটা ধ্রুবক আসবে m1 m2 বাই ds। ঠিক আছে? তাহলে জিটা কি? এই বর্গতে জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। এই মহাকর্ষ ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয়। ঠিক আছে? আমরা সূত্রটা মুছে দিলাম পরের থেকে। তাহলে আমরা জিটা কি বলবো? মহাকর্ষ ধ্রুবক। একে কি বলা হয়? সার্বজনীন ধ্রুবক। এর মান হচ্ছে 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে? আমরা জি এর সংজ্ঞা দেব। দেখো, আমরা বলি m1 m2 সমান সমান 1 কেজি রাখি আর d যদি 1 মিটার রাখি, তাহলে আমরা f সমান সমান কি পাই? দেখো, g গুণ 1 গুণ 1 বাই 1 স্কয়ার অর্থাৎ g। অর্থাৎ আমরা মহাকর্ষ ধ্রুবক কিন্তু একটা বল। কখনকার বল? দেখো,
1 কেজি ভরের দুটো বস্তুকে যদি আমি 1 মিটার দূরত্বে রাখি তখন বস্তুদ্বয়ের মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। ক্লিয়ার? 1 কেজি বস্তুর মধ্যে দুটো বস্তু 1 মিটার দূরত্বে রাখা হলে এদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাই হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। অর্থাৎ এদের মধ্যে 6.673 10⁻11 নিউটন বল ক্রিয়া করে। এখন দেখো আমরা যে সূত্রটা আমরা পেলাম যে F সমান G m1 m2 বাই r স্কয়ার। এখান থেকে কিন্তু বোঝা যায়, দেখো ভরের গুণফল যদি আমি দ্বিগুণ করি তাহলে বলও কিন্তু দ্বিগুণ হবে। দূরত্বকে যদি আমি দ্বিগুণ করি বল কিন্তু 1/4 হবে, অর্থাৎ 4/1 অর্থাৎ বলটা কমে যাবে। ঠিক আছে? m1 এবং m2 অর্থাৎ ভরের গুণফলকে 3 গুণ করি বলও 3 গুণ হবে। যদি আমি 4 গুণ করি বলও 4 গুণ হবে। আবার দেখো ভরকে যদি আমি আলাদা আলাদা ভাবে যদি দ্বিগুণ করি, প্রত্যেকটা ভরকে যদি দ্বিগুণ করি, m1 হলো দ্বিগুণ, m2 হলো দ্বিগুণ, তাহলে বল কত গুণ বেড়ে যাবে? 4 গুণ বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমি এর একটা প্রয়োগ দিব। দেখো একটা প্রশ্ন দিলাম, এখানে 50 কেজি ভরের একটি বস্তু আছে আর এখানে 40 কেজি ভরের একটি বস্তু আছে। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 5 মিটার। তাহলে তোমরা প্রশ্ন দিল যে মহাকর্ষ বল নির্ণয় করো। তাহলে আশা করি তোমরা এটা অবশ্যই সমাধান করতে পারবে। আমরা জানি কি F সমান G m1 m2 বাই আমরা এই মানগুলো বসিয়ে দিলে আমরা মহাকর্ষ বলের মানটা পেয়ে যাব। ঠিক আছে? দেখো এখানে প্রত্যেকটা মান আমার দেওয়া আছে। ভর m1 50 কেজি, অপর একটি ভর m2 সমান 40 কেজি, দূরত্ব d সমান 5 মিটার, g মহাকর্ষ ধ্রুবক 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মহাকর্ষ বল F সমান 8। তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দিলেই আমরা অঙ্কটা পেয়ে যাব। উত্তরটা 6.673
10⁻11 50 40 গুণ 5x²। এই হিসাবটা করতে তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, আর সায়েন্টিফিক ক্যালকুলেটর না ব্যবহার করলে এখানে ডিটা রেখে দিতে হবে। আশা করি তোমরা এই প্রয়োগটা করতে পারবে। এই ধরনের অঙ্ক তোমরা সলিউশন করতে পারবে। আমরা এখন যে টার্মটি শিখব অভিকর্ষ ত্বরণ। ত্বরণ কাকে বলে? আমরা বলি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হারকে বলে বেগ, অর্থাৎ সরণের পরিবর্তনের হারকে বলে বেগ। তাহলে আমরা কি দেখলাম যে বেগ বৃদ্ধির হারকে আমরা বলছি ত্বরণ। তাহলে আমরা এখানে লিখছি অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে আমরা লিখি মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ঠিক আছে? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। একে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান হচ্ছে 9.8 বা 9.81 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কোন বস্তুকে অভিকর্ষে বলের প্রভাবে ছেড়ে দিলে প্রতি সেকেন্ডে 9.8 হারে বেগ বৃদ্ধি পাবে। প্রথম সেকেন্ডে যদি বেগ হয় 9.8, দ্বিতীয় সেকেন্ড হবে 19.6, ঠিক আছে? তৃতীয় সেকেন্ড হবে 29.4, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ কত বৃদ্ধি পাবে? 9.8। ঠিক আছে? আমরা এখন এই অভিকর্ষ ত্বরণ জি এর রাশিমালা নির্ণয় করব। হ্যাঁ, ধরি পৃথিবীর ভর m, পৃথিবী থেকে d দূরত্বে কোন বস্তু ভর ছোট m, ঠিক আছে? তাহলে পৃথিবীর ভর বড় m, পৃথিবী সংলগ্ন
ডি। তাহলে আমরা মহাকর্ষ বল কত পেলাম? জি এম স্কয়ার বাই ডি স্কয়ার। আবার দেখো, অর্থাৎ এই দুটো বস্তুর আকর্ষণ বলকে আমরা বলছি মহাকর্ষ বল, আবার আমরা বলছি পৃথিবী সংলগ্ন বস্তুর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। তাহলে আমরা অভিকর্ষ বল দিয়েও আমরা এটা প্রকাশ করতে পারি। অভিকর্ষ বল, আমি একটু ধরলাম, অভিকর্ষ বলই হচ্ছে অর্থাৎ ওজন। ভর যদি m হয়, ওজন হচ্ছে mg। অর্থাৎ আমাদের যে ওজনটা mg, এই দুটো বল একই বল অর্থাৎ সমান। অতএব F1 সমান সমান F2। তাহলে আমরা কি পেলাম? g m ছোট m বাই d স্কয়ার সমান সমান mg। উভয় পক্ষ থেকে m কেটে গেল, তাহলে g সমান সমান কত পেলাম? gm বাই d স্কয়ার। ঠিক আছে, কি পেলাম? gm বাই d স্কয়ার। এটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ g এর রাশিমালা। আমরা একটু খেয়াল করি, এই সমীকরণে ডান পাশে m কি আছে? m কিন্তু নাই। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, অর্থাৎ বস্তু ছোট হোক কিংবা বড় হোক, এটা ফ্যাক্ট না। ও পরন্ত বস্তু প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি একটা ভারী বস্তু একটা হালকা বস্তুকে যদি ছেড়ে দিই, তাহলে কি হবে? দুটো বস্তুই একসাথে ভূমিতে পতিত হবে। কিন্তু আমরা দেখি ভারী বস্তুটা আগে পড়ে, হালকা বস্তুটা পরে। এর কারণ হলো যে এখানে বাতাসের সাথে বাধা। অর্থাৎ যে বস্তুটা ওজন বেশি, সে বেশি বাতাসের বাধাকে অতিক্রম করতে পারে। যে বস্তুটার ওজন কম, সে বেশি বাতাসের বাধাকে অতিক্রম করতে পারে না। এই কারণেই ভারী বস্তুটা, যদি বাতাসের বাধা না থাকতো, তাহলে দুটো বস্তু একই সাথে ভূমিতে পতিত হতো। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা অভিকর্ষ ত্বরণ কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করছে না। অভিকর্ষ ত্বরণ নির্ভর করে এই ধ্রুবক, পৃথিবীর ভর আর দূরত্ব। কিন্তু দেখো, এই মহাকর্ষ ধ্রুবক আর পৃথিবীর ভর, এটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ এটা পরিবর্তন হয় না, অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট। এই কারণে অভিকর্ষ ত্বরণ g এর উপর নির্ভর করে, অর্থাৎ দূরত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ কি করে? d এর উপর অর্থাৎ দূরত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, দূরত্ব বাড়লে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়, দূরত্ব কমলে অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যায়। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ আমরা শিখলাম। তাহলে অভিকর্ষ ত্বরণ কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ অবস্থানের মানে স্থানের উপর নির্ভর করে। একটা প্রশ্ন আছে, বস্তু ভর নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয়। তোমরা প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছো। আমরা এখন পৃথিবী পৃষ্ঠে এই g এর মানটা নির্ণয় করব। পৃথিবী পৃষ্ঠে আমরা জানি প্রত্যেকটা বস্তু পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করে। প্রত্যেকটা বস্তু পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে পৃথিবী পৃষ্ঠের g, অর্থাৎ দেখো
পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করত তাহলে এর আকর্ষণ করত কি কেন্দ্রের দিকে। এইজন্য g সমান সমান কত হতো gm বাই r স্কয়ার। অর্থাৎ এই দূরত্ব কত হয়ে যেত মধ্যবর্তী দূরত্ব g সমান সমান r। r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে r স্কয়ার। তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবক আর পৃথিবী ভর ধ্রুবক হলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবী ব্যাসার্ধের বর্গের ব্যস্ত অনুপাতিক। আমরা জানি পৃথিবী কিন্তু গোলাকার নয়, পৃথিবী কি একটু ফাঁপা, কমলালেবুর মতো ফাঁপা, তাই না? এটা মেরু অঞ্চল দিয়ে ফাঁপা। তাহলে পৃথিবী আমরা দেখি পৃথিবী পৃষ্ঠে সর্বত্র কিন্তু g এর মান সমান নয়। আমরা এই যে মেরু, এইটা হচ্ছে বিষুব অঞ্চল, এটা মেরু অঞ্চল। আমরা দেখছি বিষুব অঞ্চলে r এর মান বেশি, বিষুব অঞ্চলে r এর মান বেশি, এখানে g এর মান কম 9.78। মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, g এর মান বেশি 9.83। এই কারণে g এর একটা আদর্শ মান দেওয়া হয়েছে যে মধ্যবর্তী স্থান, অর্থাৎ এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে মধ্যবর্তী স্থানে একটা g এর আদর্শ মান দেওয়া হয়েছে 9.83 মিটার পার স্কয়ার। এটা হচ্ছে 9.8 মিটার পার স্কয়ার। এইটাই হচ্ছে 9.8 হচ্ছে g এর আদর্শ মান। তাহলে বন্ধুরা আমরা দেখো বিষুব অঞ্চলে কিন্তু g এর মান কম, মেরু অঞ্চলে g এর মান বেশি, আর মধ্যবর্তী অর্থাৎ 45 অ্যাঙ্গেলে g এর যে আদর্শ মান 9.8। ঠিক আছে? তাহলে তোমরা g এর মানটা আশা করি ব্যাখ্যা করতে পারবে। একটা জিনিস আমি তোমাদের বলি, g এর মান পৃথিবী পৃষ্ঠে কিন্তু সবথেকে বেশি। পৃথিবী থেকে যত উপরে ওঠা যায় g এর মান কিন্তু কমতে থাকে। ভর শূন্যে চলে গেলে g এর মান শূন্য। আবার দেখো পৃথিবী ভূপৃষ্ঠে অর্থাৎ অভ্যন্তরে গেলে g এর মান কিন্তু কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে g এর মান কিন্তু শূন্য, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কিন্তু g এর মানটা বেশি, যত উপরে ওঠা যায় তত g এর মান কমতে থাকে, যত নিচে নামা যায় g এর মান কমতে থাকে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা g এর মান শিখলাম। এখন আমাদের জানতে হবে ভর এবং ওজন। ভরটা কি আর ওজনটা কি? ভর পদার্থের কোন বস্তুর যে মোট পদার্থের পরিমাণকে কি বলি আমরা? ভর বলি। ভরটা কি? অর্থাৎ কোন বস্তুর যে মোট পদার্থের পরিমাণ, এটাই হচ্ছে ভর। আর ওজনটা কি? পৃথিবী অর্থাৎ যে আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষ বলটাই কিন্তু ওজন। বস্তুর ভর যদি m হয় তাহলে বস্তুর ভর যদি m হয় তাহলে ওজন W সমান সমান mg। ঠিক আছে? ভরের একক কিলোগ্রাম, ওজনের একক নিউটন। ক্লিয়ার? ভর যদি 1 কেজি হয় ওজন কত? 9.8 নিউটন। আমরা সাধারণত বলি তোমার ভর 50 কেজি, তোমার ওজন 50 কেজি। তাহলে আমরা কেজি বলছি, কেজি কিন্তু ভর, মূলত ওইটা আমরা ভর বলি, আমরা কিন্তু ওজন বলি না। ঠিক আছে? কিন্তু আমাদের এখন এটা আমরা
ভাষাগত ত্রুটি, আমরা ভর না বলে আমরা ভরকেই ওজন বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ভর আর ওজন কিন্তু আলাদা। ভর কি? পদার্থের মোট পরিমাণ। ওজনটা কি? পৃথিবী যে বলে আকর্ষণ করে, এটাই হচ্ছে ওজন। অর্থাৎ ভর m, ওজন w সমান সমান mg। ভরের একক কেজি, ওজন নিউটন। ক্লিয়ার? সাধারণ যে নিক্তি আছে এই নিক্তিতে মূলত কিন্তু ভর মাপা হয়, আর যে স্প্রিং যে নিক্তি আছে এটা থেকে ওজন মাপা হয়। ঠিক আছে, তাহলে আশা করি ভর এবং ওজন এটা তোমরা বুঝতে পারছো এবং এর পার্থক্যটাও বুঝতে পারছো। তাহলে ভর এটা খেয়াল রাখতে হবে, ভর কিন্তু সর্বত্র সমান। অর্থাৎ তোমার ভর 50 কেজি, চাঁদে গেলেও কিন্তু 50 কেজি, মঙ্গল গ্রহে গেলেও কিন্তু 50 কেজি। ভর কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু ওজন কিন্তু পরিবর্তিত হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখছি ওজন, অর্থাৎ ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, অর্থাৎ mg অভিকর্ষ ত্বরণ জড়িত আছে, সেহেতু অভিকর্ষ ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেহেতু ওজনও কিন্তু বিভিন্ন রকম হবে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা ভর এবং ওজনের পার্থক্য করতে পারবে। দেখো, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান, চাঁদের অভিকর্ষ ত্বরণ, চাঁদের অভিকর্ষ ত্বরণ জি গ্যাস সমান সমান জি। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যে জি তার 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো? তাহলে কোন বস্তুর ওজন যদি পৃথিবীতে ওজন যা হবে, চাঁদে কিন্তু তার 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আমরা এই 1 কেজি ভরের ওজন কত? 9.8 নিউটন। চাঁদে গেলে কত হবে? এর 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পারছো ভর এবং ওজন, আশা করি। এবং তোমরা ওজন বের করতে পারবে, এবং কোনো বস্তুর ভর দেওয়া থাকলে চাঁদেও তোমরা তার ওজন বের করতে পারবে। এবার দেখো, আমরা আলোচনা করছি যে বিভিন্ন জায়গায় ওজন কিন্তু বিভিন্ন। এর কারণও আমরা জেনেছি যে অভিকর্ষ ত্বরণ, তাই না? এবার পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ওজন হওয়ার কারণ কি? অর্থাৎ এখানে অনেকগুলো কারণ আছে। পৃথিবী তো গোলাকার হয়, সে কারণে বিষুব অঞ্চলে ওজন জি কম, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কম, বিধায় ওজন কম। ঠিক আছে, মেরু অঞ্চলে জি এর মান বেশি, বিধায় ওজন বেশি। পৃথিবী আহ্নিক গতির কারণেও ওজনের তারতম্য হতে পারে, যেমন বিষুব থেকে মেরু অঞ্চলের দিকে গেলে ওজন বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীর কেন্দ্রে ওজন কিন্তু শূন্য, কারণ পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, এর জন্য পৃথিবীর কেন্দ্রে ওজনও শূন্য। ঠিক আছে, তাহলে আমরা ভর এবং ওজন এবং বিভিন্ন স্থানে ওজনের পার্থক্য আমরা জানতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাসার কাজ থাকবে। দেখো, একটা অঙ্ক দিয়েছে এখানে 50 কেজি 30 কেজি মধ্যবর্তী 2 মিটার মহাকর্ষ বল নির্ণয় করো, এবং প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয়।
ভর, তোমার ভর 50 কেজি, পৃথিবী তো চাঁদে ওজন নির্ণয় করো। মহাকর্ষ অভিকর্ষ বলের পার্থক্য, ভর ও ওজনের পার্থক্য নির্ণয় করো। আশা করি এই প্রশ্নগুলো তোমরা সহজে এগুলো সমাধান করতে পারবে। সবাইকে ধন্যবাদ।